সকালবেলা শাহরিয়ার ঘুমিয়েছিল, আর হঠাৎ করেই কেউ যেন তার শরীরের উপর এক বালতি পানি ঢেলে দিল। শাহরিয়ার চোখ মেলে তাকিয়ে দেখতে পারলো তার বড় বোন শাহরিয়ারের গায়ের উপর এক বালতি পানি ঢেলে দিয়েছে। শাহরিয়ার তাড়াতাড়ি করে উঠে বসলো, আর তখন দেখতে পারলো তার আপু শাহরিয়ারকে বলতে লাগলো, কিরে জমিদার হয়ে গেছিস? এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকতে হয়? বাবা এত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, আর তুই সেটা বসে বসে নষ্ট করছিস? তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। আপু, তুই এগুলো আমাকে কি বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর আমি বসে বসে নষ্ট করছি মানে? আমি কি নষ্ট হয়ে গেছি নাকি যে আমি বাবার টাকা এভাবে নষ্ট করছি আর এভাবে বালতি দিয়ে পানি মারা লাগে? আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব, কারণ এখানে আমি টিউশনি করিয়ে পরিবারের অনেক টাকা দিই, আর তুই তো 1 টাকাও দিস না, উল্টো আমার আর বাবার টাকায় তুই চলাফেরা করিস। শাহরিয়ার তার আপুর সঙ্গে কোনো কথাই বলল না। আপু আরো অনেক কথা বলেই সেখান থেকে চলে গেল। আর আপু চলে যাওয়ার পরে শাহরিয়ার উঠে ফ্রেশ হয়ে নিল। উদ্দেশ্য এখন হয়তো বাজারে যাওয়া লাগবে। শাহরিয়ার খাবার টেবিলে চলে আসলো, আর খাবার টেবিলে চলে আসার পরে তখন শাহরিয়ারের আম্মু বলতে লাগলো, তাড়াতাড়ি করে বাজারে গিয়ে বাজারটা শেষ করায়, তারপর খাবার খাবি। এখন আর খাবার খাওয়ার প্রয়োজন নেই, যা তাড়াতাড়ি। শাহরিয়ার মায়ের মুখ থেকে এরকম কথা শুনতে পাবে এটা সত্যিই আশা করেনি। মায়ের মুখ থেকে হয়তো অন্য কিছু শুনবে আশা করেছিল। এই পরিবারের মানুষগুলো কেমন যেন খুবই অন্যরকম হয়ে গেছে মনে হয়। শাহরিয়ার কোনো একটা এলিয়েন, কোনো অপরিচিত একটা লোক এই পরিবারের সদস্যের সঙ্গে থাকে। মা আগে এমন ছিল না, কিন্তু হুট করেই কেমন যেন মায়ের পরিবর্তন হলো। শুধু মা নয়, বাবা, বড় বোন সবারই অনেক পরিবর্তন হয়েছে। পরিবারে শাহরিয়ার সবার ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও কোথায় আদর পাবে, সেখানে শাহরিয়ার সবার অবহেলা পাচ্ছে। শাহরিয়া এগুলো চিন্তা করতে করতে ব্যাগ নিয়ে বাজার করতে চলে আসলো। অনেক খিদে পেয়েছে, তার জন্য পকেটে টাকা ছিল মাত্র 20 টাকা। এটা শাহরিয়ার আলাদা টাকা ছিল। শাহরিয়ার 20 টাকা দিয়ে রুটি আর কলা খেয়ে তাড়াতাড়ি করে বাজার করে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে শাহরিয়ার যখনই খাবার নিয়ে বসলো, আর তখনই আম্মু শাহরিয়ারকে খুবই রাগী কণ্ঠ নিয়ে বলতে লাগলো, কিরে, বাজার থেকে কত টাকা মেরেছিস? পচা মাছ তোকে নিয়ে আসতে না বলেছি, আর তুই কি না কম দাম দেখে সব পচা মাছ নিয়ে এসেছিস? এই টাকা দিয়ে কি করবি? জুয়া খেলবি নাকি নাকি কোনো মেয়ের পিছনে খরচ করবি? আম্মা, আমি কখনো এসব কিছু করিনি। আর তুমি জানো আমি তেমন একটা ভালো বাজার করতে পারি না। তবুও তুমি আমাকে দিয়ে বাজার করাও কেন? আমি বুঝি না। আর আমি কেন টাকা মারতে যাব? শাহরিয়ারের মা কোনো কথাই শুনল না। শাহরিয়ারকে ইচ্ছা মতো বকাঝকা দিতে লাগলো। শাহরিয়ার অর্ধেক খাবার খেয়ে আর অর্ধেক খাবার রেখেই চলে আসলো। আর চলে আসার পরে শাহরিয়ার রুমে এসে রেডি হতে লাগলো। উদ্দেশ্য কলেজে যাবে। শাহরিয়ার কলেজের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। শাহরিয়ার গেটের কাছে আসতে তখন বাবা শাহরিয়ারকে পেছন থেকে বলতে লাগলো, এদিকে আয়, 100 টাকা নিয়ে যা। আর এই 100 টাকা দিয়ে 2 দিন চলবে। এই 2 দিন আমার কাছে কোনো টাকা পয়সা চাবি না। শাহরিয়ার তার বাবার কথা শুনে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। হেঁটে হেঁটে কলেজে চলে আসলো। আর কলেজে আসার পরে দেখলো তার সকল বন্ধু বান্ধব গুলো বসে আড্ডা দিচ্ছে। শাহরিয়ার এবার ইন্টার 2য় বর্ষের ছাত্র। সকল বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিল। আর হঠাৎ করেই শাহরিয়ারের বন্ধু সিয়াম বলতে লাগলো, আমরা তো সবাই রিলেশনে আছি, সেখানে তুই কিনা একা সিঙ্গেল পড়ে আছিস। আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবি? এবার কোনো কিছু একটা কর। না ভাই, আমি এভাবেই ভালো আছি। আমাকে এসবের কথা কখনোই বলিস না। এমনিতে অনেক প্যারায় আছি, তারপর আবার তুই এসব কথা বলছিস। এইভাবে বন্ধু বান্ধব পেলে অনেক কথা বলতে লাগলো। আর কিছুক্ষণ কথা বলা শেষে তারা সবাই মিলে ক্লাসে চলে আসলো। আর এইভাবেই ক্লাস শেষ করে শাহরিয়ার কলেজ থেকে বাসায় ফিরছিল। বাসায় ফেরার সময় একটা মেয়ে দেখলো রিক্সা দিয়ে যাচ্ছে। শাহরিয়ার এই মেয়েটাকে দেখে তাকিয়ে রইল। এত সুন্দর মেয়ে কখনো হতে পারে? এই প্রথম শাহরিয়ার কোনো মেয়ের উপর এইভাবে ক্রাশ খেলো। মেয়েটা তখনই একটা বাসের সামনে নেমে পড়লো। শাহরিয়ারও দাঁড়িয়ে গেল দেখার জন্য। মেয়েটা ভাড়া মিটিয়ে ভেতরে যেতে লাগলো। আর ভেতরে যাওয়ার সময় ওই মেয়েটার চোখে শাহরিয়ারের চোখ পড়লো। এটা অলরেডি বুঝে গেছে শাহরিয়ার মেয়েটার দিকেই তাকিয়ে আছে। মেয়েটা শাহরিয়ারকে একবার দেখিয়ে তারপর ভেতরে চলে গেল। আর মেয়েটা ভেতরে চলে যাওয়ার পরে শাহরিয়ারও বাসায় চলে আসলো। বাসায় আসার পরে শাহরিয়ার ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে রুমে এসে মোবাইল দেখছিল। আর তখনই তার আপু এসে বলতে লাগলো,
দেখ, আমি তোকে এখন সরাসরি একটা কথা বলি, বাবা কিন্তু একা সংসার চালাতে পারছে না। তুই কি কোনো কিছু করবি কি না সেটাই বল। আমি তোর মুখ থেকে সরাসরি কথাটা শুনতে চাই। এভাবে তো আর চলতে পারা যায় না, তাই না? আপু, আমি তো এখনো পড়াশোনা করছি। এখন আমি চাকরি বাকরির কথা কোনো কিছু ভাবতে পারছি না। আমি এখন কোনো কিছু করতে পারবো না। আর বাবা তো আমাকে কখনো সরাসরি এই কথাটা বলেনি, নাকি তুই শুধু শুধু বাবার নাম করে আমাকে এই কথা বলছিস? দেখ, আমি এই বিষয় নিয়ে তোর সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তোকে আমি যেটা বলেছি তুই সেটাই করবে। কোনো কিছু একটার ব্যবস্থা করতে একটির জন্য বার এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। এই বলে তার আপু সেখান থেকে চলে গেল। শাহরিয়ার আপু চলে যাওয়ার পর শাহরিয়ার নিজে ভাবতে লাগলো, আপু কেমন যেন হয়ে গেছে। আসলে এটা কি তার বড় বোন, যে কিনা শাহরিয়ারকে সবচেয়ে বেশি আদর করত? বাবা যদি বকাঝকা করতো তাহলে এই আপুই শাহরিয়ারকে সবসময় সাপোর্ট করত। আর সেখানে কিনা শাহরিয়ারের এই আপু এতটা পরিবর্তন হয়ে গেল। শাহরিয়ারের ভাবতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। শাহরিয়ার এসব ভাবতে ভাবতে কতক্ষণ যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর বিকেলবেলা শাহরিয়ার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হলো। আর সেই সময় সিয়াম তখন বলতে লাগলো, আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। বেশ কয়েকদিন ধরে দেখছি তোকে মন খারাপ করে থাকতে। সবসময় তোর কি হয়েছে আসলে বলতো, সত্যি করে বল। আমি যতটুকু পারি তোকে হেল্প করব। আসলে কি আর বলবো, পরিবার থেকে চাপ দিচ্ছে চাকরি বাকরি নেওয়ার জন্য। কিন্তু বিশ্বাস কর, আমি তো চাকরি নেওয়ার জন্য ট্রাই করছি। যদি চাকরি না হয় তাহলে আমি কি করব? আমার তো কোনো কিছু করার নেই। আমি তো আমার মতো করার চেষ্টা করে যাচ্ছি। আর আমার পরিবারের সবাই যেন কেমন যেন হয়ে গেছে। বাবা মা আপু সবাই যেন অন্য গ্রহের প্রাণী। দেখ, এখানে থাকলে তুই মনে হয় না কোনো কিছু করতে পারবি। তার চেয়ে ভালো যে তুই কোথাও চলে যা, আর সেখানে গিয়ে নতুন করে জীবনটাকে সাজিয়ে নে। তোর জন্যই ভালো হবে। শাহরিয়ার সিয়ামের সঙ্গে এইভাবে অনেক বিষয় নিয়ে কথা বলছিল। আর হঠাৎ করেই দেখলো ছাদের উপর থেকে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে তাদেরকেই দেখছিল। শাহরিয়ার সিয়ামের সঙ্গে সেখানে আড্ডা দিচ্ছিল, যেখানে শাহরিয়ার দুপুরবেলা একটা মেয়েকে দেখেছিল। শাহরিয়ার ভালো করে তাকিয়ে দেখলো ওই মেয়েটাই ছাদের মধ্যে তাকিয়ে হয়তো কারো সঙ্গে ফোনে কথা বলছে। শাহরিয়ার মেয়েটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। শাহরিয়ার চোখ ফেরাতে পারছিল না। আর হঠাৎ করে মেয়েটা খেয়াল করলো শাহরিয়ার মেয়েটার দিকেই তাকিয়ে আছে। আর তখন মেয়েটা হাত দিয়ে ইশারা করে বলল, কি হয়েছে? শাহরিয়ার মাথা দিয়ে ইশারা দিয়ে না করলো, কোনো কিছুই হয়নি। মেয়েটার কোনো কিছুই বলল না। তারপর শাহরিয়ার আর চোখে মেয়েটার দিকে তাকিয়েছিল। আর তখনই দেখলো মেয়েটা ছাদ থেকে চলে গেল। আর ছাদ থেকে হঠাৎ করে নিচে নেমে আসলো। আর শাহরিয়ার দোকানের পাশে বসেছিল। আর তখন মেয়েটা আসার পরে শাহরিয়ারকে ডেকে বলতে লাগলো, তুমি আমার দিকে কিভাবে তাকিয়ে আছো কেন? তুমি জানো আমি তোমার থেকে কত বছরের সিনিয়র হব? তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি। তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বুঝতে পারছো আমি তোমাদের থেকে কতটা সিনিয়র? আর আমাকে তুমি টিস করছো? আপু একজন আরেকজনের দিকে এভাবে তাকিয়ে থাকতে পারে, তাই বলে আপনি এভাবে একটা ছেলেকে রাস্তার মাঝে অপমান করতে পারেন না। আপনার চোখে ভুল করে পড়ে গেছে হয়তো। আর আমরা তো এমনিতেই এখানে গল্প করছিলাম। আপনি শুধু শুধু এভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারেন না। এই ছেলে, তুমি কি বলছো? তুমি জানো আমি কে, আর আমি তোমার থেকে কতটা সিনিয়র? আর আমি নিজে থেকে এখানে কথা বলতে এসেছি, মানে অনেক কিছু হয়েছে তাই না? আরও তো ইচ্ছে করেই আমার দিকে তাকিয়েছিলে, আমি দেখিনি মনে করছো? আপু সরি, আসলে ভুল হয়ে গেছে। এবার আপনি যান, আপনার বকবক আমার কাছে আর ভালো লাগছে না। টাটা, বাই বাই। শাহরিয়ার সিয়ামকে নিয়ে শাহরিয়ার হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। সিয়াম আর শাহরিয়ার হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই সিয়াম তখন শাহরিয়ারকে বলতে লাগলো, মেয়েটা কিন্তু অনেক রাগী, আর এই এলাকা খুবই কোনটি মেয়ের নাম করা তো এগুলো। কিন্তু এই মেয়েটা কাছাকাছি যাস না, ওই মেয়েটা কিন্তু তোর জন্য পারফেক্ট হবে না। তুই তোর লেভেলের বয়সী একটা মেয়েকে পছন্দ কর। দোস্ত, আমি তো মেয়েটাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে ভুলতে পারবো না। আমি যেভাবেই হোক মেয়েটাকে তো আমার কাছে করতেই হবে। আর মেয়েটার সম্পর্কে ভালোভাবে ডিটেলসে বলতো আমাকে। মেয়েটার সম্পর্কে বলার মতো কোনো কিছুই নেই, শুধু আছে তার বাবা একজন বড় বিজনেসম্যান, মোটামুটি অনেক বড় লোক। আর মেয়েটা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। এটা তো শুনলে মেয়েটার নাম হলো নীলা। যতটুকু জানি এখনো কোনো বয়ফ্রেন্ড হয়নি।
আর কোনো কিছু প্রয়োজন নেই, যতটুকু বলেছি ততটুকুই না, আমার আর কোনো কিছু শোনার প্রয়োজন নেই। মেয়েটা দেখতে এতটা সুন্দর আমি আসলে বিশ্বাসই করতে পারছি না। থাক ভাই, এখন আর এইসব বিশ্বাস করা লাগবে না। এখন তুইও বাসে যা, আমিও বাসে গেলাম। আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হচ্ছে। আর বাসায় একটু ম্যানেজ করে চলাফেরা করিস, কারণ তুই জানার চেষ্টা কর যে তোর কোনো অন্যায় আছে কিনা, যার জন্য তোর পরিবার তোর সঙ্গে এরকম ব্যবহার করছে। শ্যামের সঙ্গে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি মায়ের কাছে গেলাম, দেখলাম না রান্না করছে। আর মাকে পেছন থেকে তখন আমি বলতে লাগলাম, আচ্ছা মা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, আমি কি এমন কোনো অন্যায় বা পাপ কাজ করেছি যেটার জন্য তোমরা সবাই মিলে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? মানে মনে হচ্ছে আমি এমন কোনো কিছু করে ফেলেছি যার জন্য তোমরা আমাকে দেখতেই পারছো না। হঠাৎ করে তুই এরকম কথাবার্তা কেন বলছিস? সবকিছু তো ঠিকই আছে, শুধু শুধু এমন কথা না বলে এখান থেকে যা, আমাকে আমার কাজ করতে দে। মা, এটাই সত্যি, আমার সঙ্গে যেরকম ব্যবহার করেন এটা আসলে মেনে নেওয়া যায় না। প্রতিবার আমাকে কষ্ট দিয়ে কথা বলে মা, আমারও তো মন বলতে কোনো কিছু আছে। বড় বোনের থেকে তো এরকম ব্যবহার তো আশা করা যায় না। ভালো ব্যবহার আদর আশা করা যায়, তাই না? বোনের টাকায় খাচ্ছিস, তোর বোন একটু কথা বললে কি এমন দোষ হয়ে গেল? তার বাবা তো চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে, আর কিছুদিন পরই অবসরে চলে যাবে। তখনই সংসারটা তো একজন না একজনকে হাল ধরতেই হবে। এখন থেকে তোর বোন হাল ধরেছেন তো, এখানে তো দেশে কোনো কিছু দেখছি না। না, একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? কি পড়াশোনা করিয়েছে এতদূর পর্যন্ত চাকরি করার জন্য? আমি চাকরি করে তোমাদেরকে দিলেই তোমরা কি খুশি? তাহলে কি আমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে? এই কথা বলার পরে শাহরিয়ারের মা হঠাৎ করেই শাহরিয়ারের গালে 2টা থাপ্পড় দিয়ে দিল। তারপর শাহরিয়ার আর কোনো কথাই বলল না, রুমে চলে আসলো। রুমে আসার পরে শাহরিয়ারের কোনো কিছুই ভালো লাগছে না। বারান্দায় এসে চুপচাপ বসে আছে। এমন কোনো একটা জায়গায় যেতে যেখান থেকে গেলে শাহরিয়ারকে হয়তো এইসব কথা শুনতে হবে না। শাহরিয়ার বারান্দায় কিছুক্ষণ বসে থাকার পরে একটু পড়তে বসলো, আর পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা শাহরিয়ার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল কলেজে যাওয়ার জন্য। আর নাস্তা করে শাহরিয়ার কলেজে চলে আসলো। আর কলেজে আসার সময় হঠাৎ করেই রাস্তার মধ্যে রিকশার জন্য ওয়েট করতে দেখলো নীলাকে। সামনে যাওয়ার পরে শাহরিয়ার তখন বলতে লাগলো, কি ব্যাপার, তোমার বাবা এত বড় লোক আর অথচ তুমি রিকশায় করে চলাফেরা করো, এটা কি ঠিক হচ্ছে? রোদে তো চেহারা কালো হয়ে যাবে জানো। ওই তুই কি বলছিস? তুই জানিস আমি কে আর কি আমার পরিচয়? আর আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। তোকে তো এত কথা বলতে হবে না, তুই তোর কলেজে যা। আমি তো আমার কলেজে থেকে যাব, কিন্তু তোমাকে তো এভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে একদম ভালো লাগছে না আমার। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। হাজার হোক তুমি আমার ভবিষ্যতে বলেও কথা, তো আবার সিনিয়র বউ, তোমার কিছু হলে তো আমারই লস হয়ে যাবে, তাই না? এই ছেলে, তোর কি মাথা ঠিক আছে? তুই আমাকে কালকেই তো প্রথম দেখলি, আর প্রথম দিন দেখার পরেই তোমার মাথা পুরো উলটপালট হয়ে গেছে। এসব পাগলামি বাদ দিয়ে পড়াশোনা করো, জীবনে কাজে দিবে। পড়াশোনা করলে জীবনে কাজে দেবে সেটা তো খুব ভালো করেই জানি, কিন্তু এখন যদি আমি তোমাকে না পাঠাই তাহলে কি তোমাকে বিয়ে করতে পারবো? ভবিষ্যতে জীবন সঙ্গিনী করতে পারবো? ভবিষ্যৎ জীবন গড়তে হলে তো তোমাকে আমার পাওয়া লাগবে, তাই না? তাই তো চেষ্টা করছি, কিন্তু তুমি তো কোনো কথাই শুনছো না। প্লিজ যা ভাই, এখন আর কোনো ডিস্টার্ব করিস না। ছোট ছোটোর মতো থাক, তোর তো এখন প্রেম করার বয়সই হয়নি, আর এসেছিস প্রেম করতে? যা এখান থেকে। শাহরিয়ার কিছু দূর হেঁটে আসার পরে একটা রিক্সা পেল, আর রিক্সাটা নিয়ে শাহরিয়ার নীলার কাছে চলে আসলো। নীলার কাছে আসার পরে নীলা কোনো কথা না বলে রিক্সায় উঠে পড়লো। আর রিক্সায় উঠে পড়ার পরে তখন শাহরিয়ারকে বলতে লাগলো, রিক্সা নিয়ে আসার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আর এসব পাগলামি মাথা থেকে বাদ দিয়ে বুঝতে পেরেছিস আমি তোর থেকে অনেক বছরের সিনিয়র হব। এটা কখনোই সম্ভব না, এখান থেকে যা। এই বলে রিক্সা মামা রিক্সা নিয়ে যেতে শুরু করলো। শাহরিয়ারও পেছন পেছন হেঁটে যেতে লাগলো। যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত শাহরিয়ার তাকিয়েছিল। আর কলেজে আসতে আসতে শাহরিয়ারের বেশ দেরি হয়ে গেল। আর দেখলো স্যার ক্লাসে প্রবেশ করেছে। আর তখন স্যার শাহরিয়ারকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকেও লেট করে এসেছো? আমি তোমাকে বলছি আর কখনো লেট করবে না। ওই দিন তোমার লাস্ট ওয়ার্নিং ছিল, আজকে হঠাৎ করে দেরি করলে কেন? আজকে কি অজুহাত দিবে আমাকে? আসলে স্যার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর থেকে আর কখনো এমন হবে না। এরপর থেকে আমি অ্যালার্ম সেট করে রাখবো স্যার, এবারের মতো ক্ষমা করে দিন।
তোমার প্রতিদিন অজুহাত শেষ নেই। এখন কোনো অজুহাত দিবি না। এখন কোনো অজুহাত দিলে সেটা বিশ্বাসযোগ্য হবে না। পেছনে গিয়ে বস, সামনে তো পরীক্ষা। একটু ভালো করে পড়াশোনা করিস, বুঝতে পেরেছিস? চুপচাপ সিয়ামের সঙ্গে গিয়ে বসলাম। আর সিয়াম তখন আমাকে বলতে লাগলো, কিরে, তুই আজকে দেরি করে আসলি কেন? তুই তো দেরি করা মানুষ না। তুই নিশ্চয়ই ওই নীলার সঙ্গে দেখা করতে গিয়েছিলি, তাই না? তার বাসার সামনে। তা জানিস যখন, তাহলে আর বলার কি আছে? এখন চুপচাপ ক্লাস কর, না হলে স্যার কিন্তু ক্লাস থেকে বের করে দেবে। শাহরিয়ার সিয়ামের সাথে কথা বলা বন্ধ করে ক্লাসে মনোযোগ দিল আর মনোযোগ দিয়ে ক্লাস করলো। ক্লাস শেষ করার পরে শাহরিয়ার সিয়ামকে নিয়ে চলে আসলো ভার্সিটির সামনে। শাহরিয়ার সিয়ামকে নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। আর ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকার পরে বেশ অনেকক্ষণ পরে নীলা তখন বের হয়ে আসলো তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে। এরা তখন শাহরিয়ারকে দেখে এখানে অবাক হয়ে গেল। তখন অবাক হয়ে শাহরিয়ারের কাছাকাছি এসে জিজ্ঞেস করতে লাগলো, এই, তুই কি আমার পেছনে ছাড়বি না? এতবার বলেছি যে আমি তোর থেকে বড়, তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না আমার কথা? আর তোকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? তুই কি আমার সমবয়সী নাকি? তুই আমার যোগ্য কোনটা? কাউকে যোগ্য হতে হয় না, যোগ্য বানিয়ে নিতে হয়। তুমিও তো তোমার যোগ্য নয়, কিন্তু আমি তোমাকে মন থেকে মানিয়ে নিয়েছি। আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে মন থেকে গ্রহণ করে নাও, তাহলে আর কোনো সমস্যাই হবে না। দেখেছিস মারিয়া, ও কিন্তু আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। তোকে বলেছিলাম না আজকে থেকে আমাকে একটা ছেলে বিরক্ত করবে? দেখে নিস, এটাই হলো সেই ছেলে, মিস্টার শাহরিয়ার রহমান। তুমি কি জানো আমরা তোমার থেকে কত বছর সিনিয়র? তুমি নীলাকে পছন্দ করো কোন হিসেবে? তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় নীলা তোমার বউ হবে? আরে আমি তো সেটাই বলি, আমার কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, আর তখন এই ছেলেটা কি করবে একবার ভাবতে পারছিস? এটা তো এখন ইন্টার পাস করতেই পারেনি। ভালোবাসতে কখনো বয়স লাগে না। আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি এবং মন থেকে ভালোবাসি। তুমি যা কিছুই বলো না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। দোষ চল, এখানে শুধু শুধু এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুই তার বাসায় যা, তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যাচ্ছি। আল্লাহ হাফেজ। এই যে মারিয়া আপু, আপনি যদি কোনো কান পড়া দিয়েছেন নীলাকে, তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি আপনার বাসায় গিয়ে বলে দেবো আপনি কার কার সঙ্গে কথা বলেন, আপনার শ্রদ্ধেয় আম্মু আব্বুকে। আমি কারোর সঙ্গে কথা বলি না, শুধু শুধু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অন্তত পক্ষে আমার পেছনে পড়িস না প্লিজ। যার পেছনে পড়ে আছিস তার পেছনেই লেগে থাক, হয়ে যেতে পারে। মারিয়া আপু এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। আর মারিয়া আপুর কথা শুনে নীলা অনেকটা রেগে গেল। আর নীলা একটা রিক্সা নিয়ে তার বাসায় যেতে লাগলো। আর শাহরিয়ারও খেতে যেতে লাগলো। কিন্তু রিক্সার সঙ্গে কি আর হেঁটে যাওয়া যায়? একটা বাইক হলে মন্দ হতো না। কিন্তু আফসোস, শাহরিয়ারের কোনো কিছুই নেই। শাহরিয়ার পেছনে দৌড়াতে শুরু করলো। আর কিছুক্ষণ পরে নীলা খেয়াল করলো শাহরিয়ার তার পেছনে দৌড়ে দৌড়ে আসছে। আর তখন নীলা নিজে থেকে রিক্সা থেকে নেমে গেল। নীলা রিক্সা থেকে নেমে যাওয়ার পরে শাহরিয়ারের পাশে এসে দাঁড়ালো। শাহরিয়ার তখন হাঁপাচ্ছিল। আর তখন নীলা বলতে লাগলো, এভাবে ধরে আসার কোনো মানে ছিল? রাস্তার মধ্যে অনেক লোকজন আছে, এভাবে লোকজনের সামনে অপমান হওয়ার কোনো প্রয়োজন আছে কি শাহরিয়ার? আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি নীলা, প্লিজ তুমি আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিও না। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য ভুলতে পারছি না। কি করব আমি? দেখো, আমি তোমাকে ভালো মতো বলছি, তুমি আমার অনেক ছোট। আর এটা তোমার ভালোবাসা নয়, এটা একটা মোহ। যেদিন মোহটা কেটে যাবে তখন তুমি এমনিতেই সবকিছু বুঝতে পারবে। এটা আমার কোনো মোহ নয়, এটা সত্যি আমার ভালোবাসা। প্লিজ তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ছাড়া আমি কোনো কিছু এখন ভাবতেও পারছি না নতুন করে। আমি তোমাকে কখনোই মনে হয় বোঝাতে পারবো না। তুমি থাকো, আমি গেলাম। আর রিক্সার পেছনে এভাবে তোর আসার কোনো মানে হয় না। রিক্সার পেছনে দৌড়ে আসবে না। তুমি যদি পাশে থাকো তাহলে জীবনটা আরো সুন্দর করে সাজাতে পারবো, আরো সুন্দর করে লাইফটাকে সুন্দর করে তুলতে পারবো। আমি তোমাকে কখনোই মনে হয় বোঝাতে পারবো না। তুমি থাকো, আমি গেলাম। আর রিক্সার পেছনে এভাবে তোর আসার কোনো মানে হয় না। রিক্সার পেছনে দৌড়ে আসবে না। এই কথা বলার পরে নীলা আরো একটা রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। দ্রুত গতিতে মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। আর শাহরিয়ারও এদিকে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে শাহরিয়ার ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর একটু পরেই শাহরিয়ারকে সিয়াম কল দিয়ে বলতে লাগলো, আজকে আমি দেখা করতে পারবো না তোর সঙ্গে। আমি একটু মায়ের সঙ্গে অন্য একটা জায়গায় যাচ্ছি, এক আন্টির বাসায়।
রাখলাম রে। শাহরিয়ার সিয়ামের কল কেটে দিয়ে বিকালবেলা শাহরিয়ার রেডি হয়ে দোকানে চলে আসলো। দোকানে বসে আছে একা একা, আর বসে বসে ফোন টিপছিল। আর তখনই দেখলো ছাদের মধ্যে একা একা দাঁড়িয়ে মোবাইল টিপছে নীলা। নীলা তখন শাহরিয়ারকে দেখেও না দেখার ভান করলো, আর শাহরিয়ার হাত দিয়ে ইশারা করলো। কিন্তু কয়েকবার দূর থেকে শাহরিয়ারকে রাগে চোখ নিয়ে তাকিয়ে রইল নীলা। শাহরিয়ার তখন ইশারায় তার কাছ থেকে নাম্বারটা চাইলো, আর নীলা কোনো কথা বা শাহরিয়ারকে কোনো ইশারাই দিল না। শাহরিয়ারকে অ্যাভয়েড করলো মনে হয়। আর এইভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। এরা কি শাহরিয়ার প্রচুর জ্বালাতো, সব সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করত। কেমন যেন একটা শাহরিয়ারের একটা অভ্যাস হয়ে গিয়েছিল নীলা। ও প্রতিদিন শাহরিয়ারকে অনেক কথা বলতো, কিন্তু শাহরিয়ার সেগুলো কোনো কানে নিত না। একদিন শাহরিয়ার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। শাহরিয়ারের কলেজ শেষ করে আজকে শাহরিয়ার একাই এসেছে, কারণ প্রতিদিন তো আর সিয়ামকে নিয়ে আসা যাবে না। শাহরিয়ার ভার্সিটির সামনে দাঁড়িয়েছিল, আর তখনই নীলা বের হয়ে আসলো। আর নীলা বের হয়ে আসার পরে তখন শাহরিয়ারকে বলতে লাগলো, আজকে তোমার সঙ্গে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। চলো এখন তোমাকে নিয়ে আমি পার্কে যাব। খুবই নিরিবিলি একটা জায়গায় আমাদেরকে যেতে হবে, তারপর তোমার সঙ্গে আমার কথা বলতে হবে। শাহরিয়ার নীলার মুখ থেকে এরকম কথা শুনতে পাবে সত্যি অবাক হয়ে গেল, কারণ নীলা সবসময় শাহরিয়ারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু শাহরিয়ার তার কোনো কথাই শুনতো না। শাহরিয়ার তার মতো কথা বলে যেত। আর আজকে নীলা নিজে থেকেই শাহরিয়ারের সঙ্গে নিরিবিলিতে কথা বলতে চেয়েছে, তার মানে হয়তো সে মনের কথাটা বলবে। শাহরিয়ার নীলার কথা শোনার জন্য অধীর আগ্রহে আছে। তারপর রিক্সা নিয়ে শাহরিয়ার ও নীলা দুজনেই পার্কে চলে আসলো। তারপর নদীর পাড়ে বসে তখন শাহরিয়ার বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? এখন তুমি আমাকে সবকিছু খুলে বলো। আমি তোমার কাছ থেকে সবকিছুই শুনতে চাই। এতদিন ধরে যেটা শুনতে চেয়েছিলাম আজকে হয়তো সেটার পূরণ হবে। দেখো, তুমি আমার পিছনে পড়ে আসো প্রায় 2 মাস হতে চললো, কিন্তু 2 মাসে তোমাকে আমি অনেক খেয়াল করেছি, অনেক দেখেছি, অনেক বুঝেছি। তুমি না আসলে ছেলেটা অনেক ভালো। তুমি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করো, এটা সত্যি। তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তুমি আমার সম্পর্কে হয়তো 50% জানো, আর বাকি 50% তুমি এখনো জানো না। দেখো, তোমাকে ভালোবাসার জন্য আমার যতটুকু জানার প্রয়োজন আমি ঠিক ততটুকুই জেনেছি। এর চেয়ে বেশি কিছু জানার কোনো কিছুই প্রয়োজন নেই আমার। তোমার সবকিছু জানার অধিকার রয়েছে। শাহরিয়ার, তুমি আমার সম্পর্কে কোনো কিছু জানো না। আমার কিন্তু বিয়ে হয়েছে, আমার 3 বছর একটা মেয়ে আছে। নীলার কথা শুনে অবাক হয়ে রইলাম। অবাক হয়ে আমি নীলার দিকে তাকিয়ে আছি। আমার কেন যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আসলে নীলাকে দেখে আমার এরকমটা কখনোই মনে হয়নি যে সে বিবাহিত অথবা তার একটা মেয়ে আছে। এরকমটা আমার কখনোই মনে হয়নি। আর আমি চুপ করে আছি দেখে তখন নীলা তখন আমাকে কিছুটা আপসেট হয়ে বলতে লাগলো, তুমি কি এগুলো শোনার পরে এখনো ঠিক আমাকে ভালোবাসবে? সত্যিই বলছি, আমার একটা বিয়ে হয়েছিল, আর আমার একটা 3 বছরের মেয়ে আছে। আমি জানতাম তুমি নাই করবে, আর আমি এটা তোমাকে অনেকদিন ধরে বলবো করে ভাবছিলাম, কিন্তু আসলে কিভাবে বলবো সাহস পাচ্ছিলাম না। তোমার ভালোবাসাটা সত্যি, এটা ঠিক, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে তোমার সঙ্গে আমার কখনো যাবে না। শাহরিয়ার, তোমার লাইফটা অনেক সুন্দর, তোমার লাইফটাকে সুন্দর করে সাজাও, আমি তোমার যোগ্য নই। এখন অন্য কেউ হলে কি করতে হবে আমি সেটা জানি না, তবে আমি তোমাকে আগেও যেমনটা ভালোবাসতাম এখন আরো সবচেয়ে বেশি করে ভালোবাসবো। আমি চাই যে মেয়েটা আমার পরিচয় মানুষ হবে, যেন বড় হয়ে বলবেন শাহরিয়ার ওর বাবা। আমি তোমার সকল দায়িত্ব নিতে চাই। তুমি কি আমার পাশে থাকবো? এই কথা শোনার পরে নীলা তখন শক্ত করে শাহরিয়ারের হাত জড়িয়ে ধরল। নীলা শাহরিয়ারের হাত শক্ত করে জড়িয়ে ধরে চোখ দিয়ে কয়েক ফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল। শাহরিয়ার নীলার হাত জড়িয়ে ধরে তার চোখ মুছে দিল। আর চোখ মুছে দেওয়ার পরে তখন নীলা শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরল, আর তখন বলতে লাগলো, আমার জীবনটা আমি সত্যি অনেক বেশি কষ্টের। শাহরিয়ার, আমি মাঝে মাঝে চিন্তা করতাম আমার লাইফটা কি আসলে এভাবেই যাবে, নাকি নতুন কেউ আসবে। ঠিক তোমার মতো একজনকে হয়তো মনে মনে চেয়েছিলাম। আল্লাহর কাছে সবসময় চাইতাম তোমার মতো একটা মানুষ যেন আমি আমার লাইফে পাই। মা বাবা জোর করেন এরকম একটা খারাপ মানুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আর কি করব, মেয়েটাকে তো আর ফেলে দিতে পারি না, মেয়েটা তো আমার। থাক, আর কোনো কিছু বলতে হবে না, আমি সবকিছুই বুঝে গেছি। তুমি চিন্তা করো না, তুমি এখন বাসায় চলে যাও, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমার লাইফ স্টোরি তোমাকে না হয় অন্য একদিন বলবো। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে কিছুটা শ্যামের কাছ থেকে শুনেছিলাম। তুমি আমাকে একদিন তোমার পরিবারের ব্যাপারে বলেছিলে। থাক, এসব কথা আর না বলি।
আমি বাসায় চলে গেলাম, তুমিও রিক্সা নিয়ে বাসায় চলে যাও। পরে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমাকে কল করব। আল্লাহ হাফেজ। শাহরিয়ার নীলাকে রিকশায় তুলে দিয়ে শাহরিয়ারও বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছিল। আর তখনই আম্মু এসে শাহরিয়ারকে বলতে লাগলো, এতদিন আমি শুধু তোর বোনের কথা শুনতাম, কিন্তু কখনো বিশ্বাস করতাম না। কিন্তু তুই আজকে যে কাজটা করেছিস সেটা আর আমার থাকতেও অনেক ঘৃণা হচ্ছে। তোর মতো ছেলে থেকে না থাকাটা অনেক বেশি ভালো। তোর বাবার পেনশনের টাকা পেয়ে বলেছিল মেয়েটাকে যেন ভালো জায়গায় বিয়ে দিতে পারেন, আর সেই টাকায় তুই চুরি করে নিয়ে তোর কাছে রেখেছিস। মা, তুমি কি আমাকে উল্টাপাল্টা কথা বলছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি বাবার পেনশনের টাকা নিয়েছি মানে বাবা কখন টাকা পেল, কত টাকা পেল, আমি তো কোনো কিছুই জানি না। আমি নিব তো দূরের কথা। থাক, আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝে গেছি। তুই চাচ্ছিস সমস্ত কিছু তোর ভাগেরটা নিয়ে কোনো কিছু করে ফেলার জন্য। তুই তো শুধু তোর চিন্তাটাই করবি, আমাদের চিন্তাটা একবার ভেবে দেখলি না। মা, বিশ্বাস করো আমি এগুলো কোনো কিছুই করিনি। আর আমি টাকা চুরি করতে যাব কেন? আমার টাকার কিসের এত দরকার পড়েছে যে আমি চুরি করতে যাব, তাও আবার নিজেদের ঘরে? আম্মু তোর রুম থেকে 5 লাখ টাকা পেয়েছে। যে টাকা নিয়ে তুই আজকে পালিয়ে যাবি ভাবছিলি, তোর রুমে আমি ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছি। সেই টিকিটের ডেট আজকে। শাহরিয়ার এইগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে আম্মু এবং তার আপুর দিকে। ওরা কি বলছে শাহরিয়ার কোনো কিছুই বুঝতে পারছে না। তবে আম্মু তো এইগুলো সম্পর্কে কিছুই জানে না। যা করার সব কিছুই তার বড় বোন করেছে। আপু কেন এমনটা করেছে? কেন শাহরিয়ারকে মা বাবার কাছে খারাপ বানিয়ে দিল? কোনো কিছুই বুঝতে পারলো না। আর মা বাবাই বা এটা কি করে বিশ্বাস করলো শাহরিয়ার এই কাজটা করেছে? আর তখনই বাবা চলে আসলো। আর বাবা আসার পরে তখন বলতে লাগলো, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি শরীরে রক্ত পানি করে রোজগার করে নিয়ে আসি, আর তুই সেই টাকা দিয়ে জুয়া খেলিস। আর এই টাকা নিয়ে বাড়ি যাবি ভেবেছিলি তুই? শুধু তোর চিন্তাটাই করলি, আমার মেয়ের চিন্তা একটা বারো করলি না। যা, তোর মতো সন্তানের কোনো প্রয়োজন নেই আমার। আপু, তুই কি আমার আসলেও সেই বড় বোন যে কিনা আমি একটু রাগ করলে তুই আমার মুখে খাবার তুলে দিতেন? মা বাবা কেউ যদি বকা দিত তাহলে তুই মা বাবাকে উল্টো কথা শুনে দিতেন। আর সেই তুই কিনা আমাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের করে দিলি। তুই কি কারণে বের করলি? এটার কি রহস্য? আমি আসলে কোনো কিছুই জানি না। তবে দোয়া করি তুই ভালো থাক। আর মা বাবা, তোমরা শুধু শুধু ওর কথা শুনে আমাকে বের করে দিচ্ছ। একদিন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, আর তখন হাজার চেষ্টা করলেও শাহরিয়ারকে পাবে না। তোমরা অনেকদিন ধরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছো, আমাকে অবহেলা করছো। হয়তো একদিন তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পারবে, তখন কিন্তু আর কোনো লাভ হবে না। শাহরিয়ার এই কথা বলেই শাহরিয়ারের ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে পড়লো। আজকে শাহরিয়ারের প্রিয় মানুষটাকে পেয়েছে। আর আজকেই শাহরিয়ারকে বাসা থেকে বের হতে হলো। শাহরিয়ার রেল স্টেশনে চলে আসলো। রেল স্টেশনে চলে আসার পর ঢাকা যাওয়ার জন্য টিকিট কাটলো। আর তখন শাহরিয়ারকে নীলা কল দিল। আর নীলা কল দেওয়ার পরে তখন শাহরিয়ারকে বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে এতক্ষণ ধরে কল করছি আর তুমি কল ধরছো না কেন? সমস্যা হয়েছে নাকি তোমার? আর কোথায় আছো? এত শব্দ কিসের? তোমার না বাসায় থাকার কথা? আমি এখন রেলওয়ে স্টেশনে আছি। আমি ঢাকায় যাচ্ছি। আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমি কোথায় যাব, কি করব, কোনো কিছু ভাবতে পারছি না। তবে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে হঠাৎ করে আবার তোমার কি হলো? আর বাসায় কি সমস্যা হয়েছে? তোমাকে সবকিছু খুলে বলো। এভাবে করে শহর থেকে চলে যাচ্ছ মানে কি? এটা কি? আমি কোনো কিছু বুঝতে পারলাম না। জানি না, কোনো কিছু এখন বলতে পারবো না। এখন আমার মাথা কাজ করছে না। তোমাকে পরে আমি কল দেব। এখন রাখছি। দেখো, এখন তুমি কল কাটবে না। আমি যেটা বলি সেটা শোনো। তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ, হ্যাঁ? তুমি যাও, নিজেকে পরিবর্তন করো। কিন্তু তাই বলে আমার সাথে কথা বলবে না, এমনটা যেন কখনোই না হয়। আমার সাথে প্রতিটা সময় কথা বলতে হবে। আমি তোমাকে আটকাবো না, কারণ বাস্তবতা তোমাকে একটু বুঝতে হবে। যদি একটাবার বাস্তবতা বুঝতে পারো তাহলে দেখবে তুমি অনেক কিছু করতে পারবে। আর এখন 3টের পরীক্ষা শেষ। আমি চাই তুমি ঢাকা গিয়ে ভার্সিটিতে ভর্তি হও। নীলা শাহরিয়ারকে অনেকভাবে বোঝাতে লাগলো। শাহরিয়ারও চুপচাপ নীলার কথাগুলো শুনতে লাগলো। আর কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো। যথারীতি সে ট্রেনে বসে পড়লো। ট্রেন তার আপন গতিতে চলতে লাগলো। শাহরিয়ার জানলার পাশে বসে নীলার সঙ্গে মেসেজ করছিল। নীলা শাহরিয়ারকে অনেকভাবে বোঝাতে লাগলো মেয়েটা সত্যি অনেক বেশি ভালো। শাহরিয়ার এমন একটা মানুষ শাহরিয়ারের লাইফে পেয়েছে যে মানুষটা
শাহরিয়ারকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে এই সময়টাতে। এটা ভাবতেই নীলার প্রতি অনেক বেশি ভালো লাগছে, যেখানে তার পুরো পরিবার শাহরিয়ারকে শুধু শুধু বের করে দিয়েছে, আর সেখানে শাহরিয়ারের মা বাবার কোনো দোষ নেই, কারণ সবকিছু ষড়যন্ত্র করেছে শাহরিয়ারের এই বড় আপু। কিন্তু আপু কেন এটা করতে গেল, শাহরিয়ার কোনো কিছু বুঝতে পারল না। আর প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে শাহরিয়ার ঢাকায় এসে পৌঁছালো। ঢাকা কামলাপুর রেল স্টেশনে নামার পরে কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না, তবে আগে একটা বাসা লাগবে যেখানে শাহরিয়ারের থাকার প্রয়োজন। আর শাহরিয়ার পকেটে হাত দিয়ে দেখতে পারলো শাহরিয়ারের পকেটে মাত্র 500 টাকা পড়ে আছে। অনেক খিদে পেয়েছে, তবে আগে ক্ষুধা নিবারণ করতে হবে। শাহরিয়ার একটা হোটেলে এসে খাবার খেয়ে নিল, আর খাবার খাওয়ার পর দেখতে পারলো শাহরিয়ার পকেটে আর মাত্র 350 টাকা পড়ে আছে। আর তখনই শাহরিয়ারকে নীলা কল দিল। ফোনের চার্জ প্রায় শেষ হয়ে এসেছে। নীলা তখন শাহরিয়ারকে কল দিয়ে বলতে লাগলো, তোর পকেটে কি টাকা আছে নাকি নেই? আমি তোমার বিকাশে 4000 টাকা দিচ্ছি, এটা দিয়ে আপাতত চলো, পরে যদি লাগে আমি দিব, কিন্তু এখন আমার কাছে এর চেয়ে বেশি নেই। আমি পাঠিয়ে দিচ্ছি, আর কোনো কথা বলবে না, যা শুনোর পরে শুনবো। এখন আপাতত কোনো কিছু একটা ব্যবস্থা করে থাকার জন্য, তবে সেটা ভার্সিটির আশেপাশে। তুমি ভার্সিটিতে ভর্তি হবে, আমি দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা। নীলা, তুমি আমাকে টাকা দিচ্ছ, এটা ধার হিসেবে নিব আমি, তবে তুমি আমার ভার্সিটির উত্তর যেন কোনো কিছু করবেন তোমার বাবাকে দিয়ে। আমি চাই না যে আমাকে কেউ দয়া করুক। আমি যে রেজাল্ট করেছি আমি সেই রেজাল্ট অনুযায়ী সেই ভার্সিটিতে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু তবু প্লিজ আমার সঙ্গে কথা বলা বন্ধ করো না। আমি তোমাকে জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। শাহরিয়ার নীলার সঙ্গে কথা বলে কল কেটে দিল। আর কিছুক্ষণ পরেই শাহরিয়ারের বিকাশে টাকা আসলো 4000। শাহরিয়ার সেই টাকা তুললো, আর সেই টাকা তুলে শাহরিয়ার একটা রুম নিল থাকার জন্য, তবে খুবই ছোট একটা রুম। শাহরিয়ার সবকিছু গোছাতে গোছাতে সময়টা পার করে দিল। আর রাতের বেলায় হোটেল থেকে খাবার খেয়ে শাহরিয়ার এসে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে ভাবছে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য মোটামুটি অনেক টাকার প্রয়োজন, এটা কি করে ম্যানেজ করব। আর তখন নীলা শাহরিয়ারকে কল দিল। আর নীলা কল দেওয়ার পরে শাহরিয়ারকে বলতে লাগলো, এখন বলো তোমার কি হয়েছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। কি হয়েছে, তুমি কেন বাড়ি থেকে বের হয়ে এসেছো? আমার মনে হচ্ছে এরকমটাই, কারণ আপনি তো আগে এমন ছিল না যে আপু আমাকে মুখে তুলে খাবার খাইয়ে দিত, সে আপু আমাকে বাড়ি থেকে বের করে দিল ষড়যন্ত্র করে। আর তাই তো আমি মাঝে মাঝে ভাবতাম মা বাবা এত কেন আমাকে অবহেলা করে, মানে আমার নামে মা বাবার কাছে অনেক কিছু বলতো, আর সেই কারণে মা বাবা দিনের পর দিন আমার সঙ্গে কথা বলেনি, আমাকে অবহেলা করেছে। আমার মনে হচ্ছে তোমার আপু অনেক বড় কিছু একটা করবে, যার জন্য কিছু একটা করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পুরো সম্পত্তিটা তোমার আপু হাতে দিতে চাচ্ছে, তবে তোমার আপুকে কেউ একজন বুদ্ধি দিচ্ছে, আর তার বুদ্ধিতেই তোমার আপু এই কাজ করে। ভার্সিটিতে ভর্তি হবে, টাকা পয়সা তো কিছু একটা লাগবেই, তাই না? যত কষ্টই হোক পড়াশোনাটা কখনো বন্ধ করো না, পড়াশোনাটা চালিয়ে যাওয়া লাগবে, কারণ তোমার উপরেই উঠতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। আমি তোমার সবসময় পাশে আছি। তোমার কাছ থেকে নেওয়াটা আমার না কেমন যেন লাগছে। এভাবে আর কতদিন তোমার কাছ থেকে নেব? আমাকেও তো কোনো কিছু একটা করতে হবে। আমি দেখি কোনো জব পাই কিনা। এটা ঠিক আছে, তুমি এদিকে জব খুঁজতে থাকো, আর আমি যতদিন পর্যন্ত জব খুঁজে না পাও, তো 2 দিন পর্যন্ত না হয় আমি চালাবো। এখন ভালোবাসা এমন একটা জিনিস যে দুজন দুজনকে সাহায্য করা, এটা একটা ভালোবাসার অংশ। শাহরিয়ার তারপর সবকিছু নীলাকে খুলে বলল, প্রথম থেকে কি কি হয়েছিল আর আজকে কি কি হয়েছে। নীলা সবকিছু শোনার পর চুপ করে আছে। আর তখন নীলা শাহরিয়ারকে বলতে লাগলো। এইভাবে নীলার সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। তারপর রাত 12টার দিকে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে সকল কাজ শেষ করে শাহরিয়ার ক্লাসে চলে আসলো। আজকে যেহেতু ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, তাই কোনো ক্লাস হলো না। পরিচয় পর্ব শেষ হয়ে বেরিয়ে আসলো সবাই। শাহরিয়ার ভার্সিটি থেকে বের হচ্ছিল, আর তখনই পেছন থেকে একটা মেয়ে শাহরিয়ারকে ডাকতে লাগলো। আর তখনই শাহরিয়ার পেছনে তাকায়। তার পেছনে ফিরে তাকানোর পরে দেখতে পারলো শাহরিয়ার একটা বই মেয়েটার হাতে। মেয়েটা তখন বই হাতে নিয়ে শাহরিয়ারকে বলতে লাগলো, আপনি আপনার একটা বই ফেলে এসেছিলেন, এই নিন আপনার বই আছে। আপনার নামটা কি জানতে পারি, যদি কিছু মনে না করেন? আরে না, এখানে কিছু মনে করার কি আছে? আমার নাম শাহরিয়ার, আর আমরা যেহেতু একই সঙ্গে পড়াশোনা করি, আপনি না বললে খুশি হব। তুই করে না হয় বলবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ওকে ঠিক আছে,
আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপর আমি শাহরিয়ারকে নিয়ে আসলাম আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলাম। শাহরিয়ার, এটা হচ্ছে হাসান, ও হচ্ছে ঋতু, আর ও হচ্ছে জুবাইর। বুঝতে পারছিস? আর তোরা পরিচয় হয়নি, ও হচ্ছে শাহরিয়ার, আজকে থেকে আমাদের নতুন বন্ধু। ওকে? ঠিক আছে, সবাই চলেন আমরা কোথাও গিয়ে বসি, তারপরে কথা বলি। এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। আরে তুই এভাবে আমাদেরকে আপনি করে কথা বলছিস কেন? আর এই ভার্সিটিতে আপনি বা তুমি কোনোটাই চলে না, সেম তাই তুই করে বলতে হবে। ও সরি, আসলে ভুল হয়ে গেছে। ঠিক আছে, চলো সবাই কোথাও গিয়ে বসি। তারপর সবাই মিলে বসে পড়লো একটা জায়গায়, আর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে সত্যি অনেক মনটা ভালো হয়ে গেল। আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে শাহরিয়ার চলে আসলো, আর ফোনটা হাতে নিয়ে লিখলো অনেকগুলো কল দিয়ে নিল, আর সে ফোনটা ব্যাক করলো। আর তখনই সে শাহরিয়ারকে বকাঝকা করতে লাগলো, আর শাহরিয়ারকে বলতে লাগলো, নতুন ভার্সিটি, নতুন মানুষ পেয়ে এই পুরোনো মানুষটাকে তো ভুলেই গিয়েছো। তুমি আর এখন তো ভুলে যাবেই, কারণ এখন তো নতুন নতুন মানুষ, নতুন নতুন মেয়ে, ওদের ভালোবাসাটা অনেক বেশি। আমি তো বুড়ি, আমাকে দিয়ে তো আর হবে না তোমার। আরে তুমি এসব কি কথা বলছো? এমনিতেই নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, তাই জন্য একটু আড্ডা দিলাম। আর আমি তো এই জন্যই ফোন করলাম, সমস্যা তো কোনো কিছুই নেই। আর আমার কাছে এই বুড়িটাকে অনেক বেশি ভালো লাগে, বুঝতে পারছো? আমি যদি পাগল না হয়ে যাই তাহলে তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, বুঝতে পারছো? হয়েছে হয়েছে, তোমার এসব বড় বড় কথা শোনার আমার হয়ে গেছে। এখন কাজের কথাই শোনো, ভার্সিটি কেমন লেগেছে সেটা বলো। খুবই ভালো। এখন আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাকে কল দেবো। আপাতত রাখলাম, আল্লাহ হাফেজ। বুঝতে পারছো? শাহরিয়ার কল কেটে দিয়ে যথারীতি তাড়াতাড়ি করে বাসে চলে আসলো। বাসে এসে নিজের রান্না করলো, কারণ হোটেলে খাবার খেতে শাহরিয়ারের একদমই ভালো লাগে না। আর শাহরিয়ার খাবার রান্না করে গোসল করে খেয়ে নিল। আর খাওয়ার পরে শাহরিয়ার নীলাকে কল দিল। নীলাকে কল দেওয়ার পরে শাহরিয়ার কথা বলতে লাগলো, আর এইভাবেই বেশ সময়টা পার হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে পার হয়ে গেল প্রায় একটা বছর। আর এই একটা বছর শাহরিয়ার নিজেকে কিছুটা হলেও ডেভেলপ করেছে। শাহরিয়ার একটা কোম্পানিতে চাকরি করে, মোটামুটি ভালো মানের স্যালারি শাহরিয়ারকে দিয়ে থাকে, আর বাকি সময় পড়াশোনা করে। এইদিকে নীলাও শাহরিয়ারকে বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছে। শাহরিয়ারও বুঝতে পারছিল মেয়েটা শাহরিয়ারকে ছাড়া থাকতে পারছে না। শাহরিয়ার আর নীলার কাছ থেকে দূরে থাকতে পারছিল না। শাহরিয়ার একদিন অফিসে বসে কাজ করছিল, আর সেই সময় শাহরিয়ারকে নীলা বলতে লাগলো, তুমি কি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। বাসা থেকে তো আর আমার চাপ নিতে পারছি না। বাসা থেকে আমাকে অনেক কথা বলছে তোমাকে নিয়ে। আমি তো তোমার ব্যাপারটা বাসায় জানিয়ে দিয়েছি, তো আমি এখন কি করব? চলে আসো, আজকে আমি ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, তুমি মেয়েটাকে নিয়ে আমার কাছে চলে আসো, আমি নতুন রুম নিচ্ছি। আমি কি এভাবে কি বিয়ে করব? ইচ্ছে তো ছিল তুমি আমাকে কোনো রকমের ভাবে বিয়ে করে তোমার কাছে নিয়ে যাবে, আমরা এভাবে পালিয়ে বিয়ে করব শেষ পর্যন্ত। আপাতত এটা ছাড়া কোনো কিছু করার নেই, কারণ আমার ফ্যামিলিতে আবার ফিরে যাওয়ার কোনো অপশন নেই। আমি জানি না ওরা কেন আমাকে এখনো মেনে নিচ্ছে না। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু মা জানি না কেন আমার সঙ্গে কথা বলে না। আমি হয়তো অজানা কোনো একটা পাপ করেছিলাম, যার জন্য আমার পুরো পরিবার অবহেলা করছে আমাকে। আমি বুঝতে পারছি না তোমার কেন এমনটা হচ্ছে। তোমার পরিবার কি এমন পেয়েছে যে তোমাকে এখন পর্যন্ত মেনে নিচ্ছে না? তাই তো, 1 বছর পার হয়ে গেল, তবুও তোমার পরিবার তোমাকে মেনে নিচ্ছে না। আচ্ছা, আমি কি গিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব? না, এটা কখনোই করবে না, কারণ ওনারা যেহেতু আমাকে ভুলে গেছেন, আমি আর ওদেরকে কোনো কিছু বলবো না। কোনোদিন ভালো থাকতে পারেন, তাহলে আমি খুশি। শাহরিয়ার নীলাকে সবকিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। আর শাহরিয়ার ট্রেনের টিকিট কেটে দিল, আর সে ট্রেনে করে মেয়েকে নিয়ে চলে আসলো ঢাকায়। আর শাহরিয়ার কমলাপুর রেল স্টেশনে এসে তাদের জন্য অপেক্ষা করছিল। 1 বছর আগে শাহরিয়ার এই কমলাপুর স্টেশনে এসেছিল, তখন শাহরিয়ারের কোনো কিছুই ছিল না। ঢাকা শহর শাহরিয়ারের কাছে অজানা একটা শহর ছিল, কিন্তু আজকে শাহরিয়ারের মোটামুটি অনেকেই আছে, ভালো বেতনের একটা চাকরি করছে, প্লাস পড়াশোনা করছে। সত্যি এখন শাহরিয়ার অনেক হ্যাপি মানুষ। তবে বদলানোটা মানুষের কাজে লাগানো উচিত। শাহরিয়ার প্রায় 30 মিনিট ধরে অপেক্ষা করছে, আর কিছুক্ষণ পরেই তাদের ট্রেন আসলো। আর ট্রেন থেকে নেমে আসলো মানুষ 2 জন। শাহরিয়ার তাদেরকে দেখে এতটা খুশি হয়েছে যা বলে বোঝানো সম্ভব নয়। নীলা শাহরিয়ারের কাছে এসে বলতে লাগলো,
বাস্তবতা তুমি অনেক বেশি মোটা হয়ে গেছো, আগের চেয়ে খুব সুখেই আছো মনে হচ্ছে। এসব কথা না বলে তাড়াতাড়ি চলো, আমার অফিসের কলিগরা সবাই দাঁড়িয়ে আছে। বেশ সাক্ষী হিসেবে চলো তাড়াতাড়ি। আম্মু তুমি এদিকে আসো, আমার কাছে আসো। শাহরিয়ার তানজিমকে নিয়ে সিএনজিতে উঠে বসলো আর সিএনজিটা যেতে লাগলো কাজী অফিসের উদ্দেশ্যে। তারপর কাজী অফিসে চলে আসলো আর তানজিমকে কোলে নিয়ে শাহরিয়ার কাজী অফিসে চলে আসলো। আজ অফিসে আসার পর তাদের বিয়েটা হয়ে গেল। তারপর সকলে মিলে তারা একটা রেস্টুরেন্টে চলে আসলো। শাহরিয়ারের কলিগরা সবাই শাহরিয়ারকে ঠিক মতোই ধরেছে। সবাই মিলে একসঙ্গে ফাইজলামো করতে করতে খাবার খেয়ে নিল। আর এদিকে শাহরিয়ারের বন্ধু বান্ধব এসেছে ভার্সিটির হাসান শাহরিয়ারকে বলতে লাগলো, দোস্ত সত্যি বলতে তোর মতো মানুষ আসলে হয় না। কারণ কেন বলছি এ কথা, কারণ তুই যেটা শিখছিস করেছিস অন্য কোনো ছেলে করবে কিনা সেটা জানি না। তোকে দেখে আসলে বোঝার কোনো উপায় নেই। আমার মনে হচ্ছে তোদের অনেক আগে বিয়ে হয়েছে আর এটা তোদেরই সন্তান। দোস্ত আমি জানি না আমি কি করেছি, তবে দোয়া করিস যেন আমরা মৃত্যু পর্যন্ত একই সঙ্গে থাকতে পারি। আমি এটাকে আমি আমার করে মানুষ করব। যদি আমার এরকম একটা মেয়ে থাকে তখন কি করতাম? আমি শারীরিক সুখের জন্য বিয়ে করিনি, আমি মানুষটাকে দেখে বিয়ে করেছি। মানুষটা এক প্রকার মানসিক শান্তি দিতে পারে আমাকে। ঠিক আছে দোস্ত, তুই তাড়াতাড়ি করে বাসে যা, কারণ মেয়েটা ঘুমিয়ে গিয়েছেন। আর বাসে যাওয়ার পরও তো গোছানো লাগবে, অনেক সময় লাগবে তোদের। আর এই ঋতু আর দিশা তোরাও ওর সাথে যা, বাসাটা ভালোভাবে গুছিয়ে দিয়ে আয়। এটা কি তোর কাছ থেকে শুনতে হবে? আর আমাদেরকে এগুলো বলতে হবে না। আমাদের সিনিয়র ভাবিকে নিয়ে আমরা চলে গেলাম। তারপর শাহরিয়ার সিএনজিতে করে নতুন বাসায় চলে আসলো। বাসায় আসার পরেই সবকিছু গোছগাছ করতে করতে অনেক রাত হয়ে গেল। আর শাহরিয়ার রিশা এবং ঋতুকে বাসায় পাঠিয়ে দিল সন্ধ্যাবেলায়, কারণ ওদের বাসায় যেতে দেরি হলে নানা সমস্যা হতে পারে। তারপর শাহরিয়ার সবকিছু গোছগাছ করতে করতে অনেক রাত হয়ে গেল। আর রাত 12টার দিকে খাবার খাওয়ার পরে শাহরিয়ার শুয়ে পড়লো। আর তখন নীলা বলতে লাগলো, কি ব্যাপার, মেয়েকে পেয়ে মনে হয় আমাকে ভুলে গিয়েছো? আমার দিকে একটু ফিরে তাকাও না তুমি। আমি এত কষ্ট করে সাজলাম, আমার দিকে একটু তাকাও না তুমি। আমি এত কষ্ট করে সাজলাম তোমার জন্য, আর অথচ তুমি আমার দিকে তাকাচ্ছ না। আমি সবকিছু খুলে ফেলবো, তুমি কি এটাই চাইছো? আমার শরীরের এক ফোঁটা শক্তি নেই তাকানোর মতো, বুঝতে পারছো? আমি মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে গেলাম। তোমার মন চাইলে তুমি ঘুমাও ভাই। আজকে আমাদের বাসর রাত, আর আজকে তুমি আমাকে এত কথা বলছো। ঠিক আছে, তুমি মেয়েকে নিয়ে ঘুমাও, আমি ডগরি মেয়েকে ঘুমাবো। তবু এক বিছানায় ঘুমাবো না, থাকো তুমি। তুমি যদি চলে যাও তবুও কোনো সমস্যা হবে না, কারণ আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে, আমার কোনো প্রবলেমই হবে না। ইউ ক্যান গো। তাই এত বড় কথা বললি তুমি আমাকে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি ড্রয়িং রুমে, তুমি থাকো একা একা। তুই একবার আমার কাছে এসেছো, তাহলে তোমার খবর আছে। ভাই তোমার কাছে যাওয়ার কোনো ইচ্ছে নাই, তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই, গুড নাইট। নীলা এই কথা শুনে খুব বেশি রেগে গেছে, কারণ আমি জানি নীলা আমাকে ছাড়া এক বিন্দু ঘুমাতে পারবে না। তারপর আমি কিছুক্ষণ পরে মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমি নীলার কাছে চলে আসলাম। নীলার কাছে আসার পরে আমি নীলাকে সোফা থেকে নিজের কোলে নিয়ে নিলাম। আর তখন নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে কেন কোলে নিয়েছো? আমাকে তুমি নামাও, তোমার কাছে আমি যেতে চাই না। তোমার মতো মানুষ আমার কোনো প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারি। তা একা থাকার জন্য কি সে এত দূর থেকে আমার কাছে এসেছো? ঠিক আছে, একা থাকো, আমি গেলাম। পরে যদি আমার কাছে আসার চেষ্টা করো তখন কিন্তু তোমার খবর আছে। কেন তুমি না বলছো তোমার শরীরে তাকানোর মতো শক্তিটা নেই? তাহলে কেন আমার কাছে এসেছো? আর এখন আমাকে কোলে নিয়ে আসো, নামাও আমাকে। শাহরিয়ার নীলার ঠোঁট জোড়া দখল করে নিল আর প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আর তখন নীলার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা খুব বেশি লজ্জা পাচ্ছে। লজ্জায় শাহরিয়ারের দিকে তাকাতে পারছে না। শাহরিয়ার নীলার কপালে চুমু দিয়ে তাকে বিছানায় শুইয়ে দিল। আর দুজন মিলে হারিয়ে গেল এক অজানা একটি গল্পে। ফজরের আজানের সময় মেয়ের কান্নার শব্দে শাহরিয়ারের ঘুম ভেঙে যায়। শাহরিয়ার দেখলো নীলা শাহরিয়ারের বুকের উপর শুয়ে আছে, গায়ে কোনো কিছু নেই। শাহরিয়ারেরও একই অবস্থা। এই অবস্থায় ও কি করবে কোনো কিছু বুঝতে পারছে না। শাহরিয়ার নীলাকে হালকা করে সরিয়ে দিয়ে শাহরিয়ার নিজেকে সামলিয়ে মেয়েকে নিয়ে ওয়াশরুমে চলে আসলো। তারপর মেয়েটাকে ফ্রেশ করিয়ে তারপর আবারও বিছানায় শুয়ে ঘুম পাড়িয়ে শাহরিয়ারও গোসল করে বের হলো। তখন নীলা শাহরিয়ারকে দেখে হাসতে শুরু করলো আর শাহরিয়ারকে বলতে লাগলো,
যাক, এখন থেকে দায়িত্ব নেওয়া শুরু করে দিয়েছো। আজকে বিষয়টা দেখে অনেক বেশি ভালো লাগলো। কারণ শাহরিয়ার তার মেয়েকে ওয়াশরুম করিয়ে তারপরে নিয়ে এসেছি। যে অবস্থায় ছিল এই অবস্থায় কি হতো একবার ভেবে দেখেছো? আর কখনো যেন এমন হোক না হয়, বুঝতে পেরেছো? আমার কি দোষ? তুমি নিজেই তো আমাকে সারা রাত এক ফোঁটাও ঘুমাতে দাওনি, আর ফজরের আগে তো ঘুমিয়েছি। আচ্ছা, আমি গোসল করে নামাজ পড়ে নিচ্ছি, তুমিও নামাজ পড়ে নাও। তারপর শাহরিয়ার নামাজ পড়ল, আর নামাজ আদায় করে শাহরিয়ার শুয়ে পড়ল। আর সকাল 8টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অফিসের জন্য রেডি হয়ে নিল। আর অফিসের জন্য রেডি হতে হতে দেখলো খাবার তৈরি হয়ে গেছে। আর শাহরিয়ার খাবার খেয়ে নীলা আর তানজিমকে বিদায় দিয়ে শাহরিয়ার চলে আসলো অফিসে। এইভাবে তানজিম আর নীলার সঙ্গে শাহরিয়ারের দিনগুলো বেশ ভালোই কাটতে লাগলো। একদিন শাহরিয়ার বিকেলবেলা অফিসে বসেছিল, হাতে কোনো কাজ ছিল না, তাই ভাবলো মায়ের নাম্বারে একটু কল করবে। শাহরিয়ার মাকে কল দিল, আর মা কলটা রিসিভ করলো। আর তখন শাহরিয়ারকে বলতে লাগলো, কে তোকে না বলেছি? আর কখনোই তুই আমাদের সঙ্গে যোগাযোগ করবি না। তোর মতো সন্তানের থেকে না থাকা অনেক ভালো। তোর মুখ আমরা দেখতে চাই না। আম্মু, তুমি এগুলো আমাকে কি বলছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এমন কি অন্যায় করলাম যে একটা বছর হয়ে গেল এখন পর্যন্ত তোমার আমাকে মেনে নিতে পারছো না? আসলে পরের সন্তান যে আপন হয় না, এটা আমি তোর কাছ থেকে প্রমাণ পেলাম। তুই তো আমার আসল ছেলে নয়। তোকে তো আমরা এতিমখানা থেকে এনেছিলাম, আর তুই তার জন্যই এমনটা করলি। আমরা তোকে আদর যত্ন করে মানুষ করলাম, আর অথচ তুই আমাদের সকল সম্পত্তি দখল করতে চেয়েছিস। শাহরিয়ার তার মায়ের মুখ থেকে এরকম কথা শুনে শাহরিয়ার কি বলবে আসলেই বুঝতেই পারছিল না। তার মানে শাহরিয়ার ওনাদের সন্তান নয়, শাহরিয়ারকে এতিমখানা থেকে আনা হয়েছে। শাহরিয়ার সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে শাহরিয়ার অফিস থেকে বসকে বলে ছুটি নিয়ে চলে আসলো বাসায়। বাসায় আসার পরে শাহরিয়ার চুপচাপ শুয়ে আছে। একটু পরেই শাহরিয়ারের মেয়ে তানজিম শাহরিয়ারের বুকে আসলো। শাহরিয়ার তানজিমকে বুকে জড়িয়ে কান্না করতে লাগলো। আর ঠিক এমন সময় রান্নাঘর থেকে দৌড়ে আসলো নীলা। নীলা এসে তখন শাহরিয়ারকে বলতে লাগলো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? মেয়েকে জড়িয়ে ধরে তোমার কি শরীর খারাপ নাকি অন্য কিছু হয়েছে? প্লিজ তুমি প্লিজ চুপ করে থেকো না। আমি আজকে মাকে ফোন করেছিলাম, আর মা আমাকে কি বললো সেটা তুমি এই রেকর্ডিং থেকে শুনে নাও। আমি ভাবতেই পারছি না মা এরকম কোনো কিছু একটা বলবে, কিন্তু আমার মা বাবাকে আমি তো কোনো কিছুই জানি না। নীলা শাহরিয়ারের কাছ থেকে মোবাইলটা নেওয়ার পরে রেকর্ডিংটা শুনে অবাক হয়ে শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে আছে। শাহরিয়ার কোনো কিছুই বলছে না, চুপচাপ মেয়েকে বুকে জড়িয়ে আছে। মেয়েটা বাবা বাবা বলে রেখেই চলেছে। নীলা তখন শাহরিয়ারকে বসালো, আর শাহরিয়ার নীলার পাশে বসার পরে নীলা তখন শাহরিয়ারের হাতটা ধরলো। শাহরিয়ার হাত ধরে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোমার ফ্যামিলির কোনো কিছু দেখে তোমাকে বিয়ে করিনি। তোমার ফ্যামিলিকে কেউ আসে কি না আসে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু বিশ্বাস করো, তোমার কষ্ট পেলে কেমন যেন আমার বুকটা হাহাকার করে। প্লিজ তুমি কষ্ট পেও না। ওনারা তোমার আপন মা বাবা না হলেও ওনারা তোমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে। ওনাদের ভুলটা ভাঙাতে হবে না, বলো না? ওনাদের ভুলটা ভাঙাতে হবে না, বলো? আমি আমার আসল মা বাবার খোঁজ নিতে চাই। আমি কি আমার আসল মা বাবাকে দেখতে পারবো, নাকি অন্যরা অনেক আগেই মারা গেছে আর উনারা ভুল বুঝে গেছে আমার উপর? আমি কি করে ভুল ভাঙাবো? কারণ এখানে কিনা উনার মেয়ে মানে আমার বড় আপু ওনাদেরকে ভুল বুঝিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আগে তো আমি ওনাদের ছেলে নই, তার উপর আবার আমার উপর ভুল বুঝে আছে। তো এখানে আমার কোনো কিছু করার আছে? তুমি বলো। দেখো, তোমার কোনো কিছু করার আছে কিনা আমি এখন কোনো কিছু বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে, আমার মন বলছে তোমার কিছু একটা তো করতে হবে, যে কি এমন জায়গায় নিয়ে যাওয়া লাগবে যেটা কখনোই কেউ যেতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না, কারণ আমি আমার আসল মা বাবার খোঁজ জানতে চাই। আমার কোনো কিছু ভালো লাগছে না। এটা দেখো, একদম এসব নিয়ে ভাববে না তুমি। আমি তো তোমার পাশে আছি, নাকি এত টেনশন করা লাগে? এখন উঠে এসো, আবার খাবে, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নীলা ওকে জোর করে ওয়াশরুমে পাঠালো। শাহরিয়ার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিল, আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পর নীলা খাবার দিল, আর সে নিজে শাহরিয়ারকে খাবার খাইয়ে দিতে লাগলো। আর শাহরিয়ার এমনিতেই ফোন চাপছিল, তেমন একটা ভালো লাগছিল না, কিন্তু সময় পার করার জন্য এটাই করছিল। আর তখনই তানজিম এসে দুষ্টুমি করতে লাগলো। শাহরিয়ার তানজিমের সঙ্গে দুষ্টুমি করতে করতে খাবার খেতে লাগলো। আর তখন নীলা শাহরিয়ারকে বলতে লাগলো, আজকে তোমার মেয়ে সারাদিনের মধ্যে একটু দিনে ঘুমায়নি, তুমি তাড়াতাড়ি করে খাই ঘুম পাড়াও।
শাহরিয়ার তানজিমের সঙ্গে গল্প করতে করতে খাবার খেয়ে তানজিমকে নিয়ে রুমে চলে আসলো আর তানজিমকে ঘুম পাড়িয়ে দিল। আর একটু পরেই নীলা তার কাজ শেষ করে সে শাহরিয়ারের বুকে আসলো আর শাহরিয়ারের বুকে এসে তখন শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে শুরু করলো, দেখো, এসব নিয়ে একদম মন খারাপ করে থাকবে না, কিন্তু যদি মন খারাপ করে থাকো তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। তোমার মন খারাপ দেখলে আমার কি ভালো লাগে, দেখবে একদিন না একদিন তুমি সবাইকে খুঁজে পাবে আর ওনারাও নিজেদের ভুল বুঝতে পারবে। নীলা শাহরিয়ারের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর এইভাবেই শাহরিয়ার যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। শাহরিয়ার পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তানজিম এবং নীলা দুজনেই শাহরিয়ারের দুই পাশে বুকের উপর আছে। এই জন্যই শাহরিয়ার বুকে এত ভারী ভারী কেন লাগছে। শাহরিয়ার তানজিমকে ডাকতে শুরু করলো আর তখন নীলা বলতে লাগলো, তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? তুমি এটাকে কেন রাখছো? এটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। ও উঠলে তো আমি রান্না করতে পারবো না। আজকে অফিসে যেতে ভালো লাগছে না আমি বসকে ফোন করে বলে দিচ্ছি 2-3 দিনের জন্য ছুটি লাগবে, দেখি বস ছুটি দেয় কিনা। আর ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আমার ছুটি হলে আমিও তোমাকে একটু পাবো, কারণ তুমি তো আমাকে এখন ইদানিং সময় দিতে চাও না। শাহরিয়ার আলতো করে নীলার কপালে চুমু দিতে গেল আর নীলার কপালে চুমু দিয়ে শাহরিয়ার ফোন নিয়ে বসকে কল দিল। তারপর বসকে কল দেওয়ার পর বস শাহরিয়ারকে 3 দিনের ছুটি দিল। তারপর শাহরিয়ার নীলার সঙ্গে শুয়ে পড়লো আর তখন নীলা বলতে লাগলো, এভাবে দুষ্টুমি করলে কি আর হবে? খাওয়া দাওয়া করা লাগবে না, আমি রান্না করতে গেলাম, তুমি মেয়েকে নিয়ে শুয়ে থাকো, আসতে হবে না। তুমি আসলে আমি রান্না করতে পারবো না, তুমি মানুষ ভালো না। যদি না আসি তাহলে আর একটা তানজিম কি করে আসবে? তাই তো তোমার কাছাকাছি আসা লাগবে, বুঝতে পারছো না? তোমার সঙ্গে কি আমি কখনো কথাই পেরেছি? আর মনে হয় না পারবো। আমি গেলাম, তুমি থাকো। তোমার এসে আজাইরা কথাবার্তা শোনার একদম সময় নেই আমার। নীলা চলে গেল আর নীলা চলে যাওয়ার পরে শাহরিয়ার নীলার পেছনে চলে আসলো। শাহরিয়ার নীলাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে রেখেছে আর নীলা রান্না করছে। আর তখন শাহরিয়ার নীলার ঘাড়ে চুমু দিল আর তখন সে বলতে লাগলো, এভাবে দুষ্টুমি করলে কিন্তু একদমই রান্না করতে পারবো না। দুষ্টুমি করলে কি আর রান্না করা যায়? সারাতে অনেক হলো, এভাবেই এবারও আমাকে একটু ছাড়ো। তোমাকে বিয়ে করেছি কি ছাড়ার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি আদর করার জন্য, পাশাপাশি থাকার জন্য, কাছাকাছি থাকার জন্য, আরো অনেক কিছুই করার জন্য, বুঝতে পারছো? নীলা শাহরিয়ারের উপর খুন্তি দিয়ে দৌড়ানি দিল আর শাহরিয়ারও রুমে চলে আসলো। রুমে এসে শাহরিয়ার মেয়েকে নিয়ে শুয়ে পড়লো আর এইভাবে যে আবার কখন ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। আর ঘুম ভাঙলো নীলার ডাক শুনে। শাহরিয়ার ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া শেষ করে শাহরিয়ার নীলাকে বলল, আজকে বিকালে তোমাকে নিয়ে একটা পার্কে যাব ঘুরতে, অনেকদিন তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না। তানজিম, তুমিও যাবে। এভাবেই শাহরিয়ার নিজের পরিবারকে সময় দিতে দিতে সময়টা খুবই ভালো কাটলো। আর বিকেলবেলা তানজিম এবং নীলাকে নিয়ে ঘুরতে বের হলো। শাহরিয়ার এইভাবেই 3টা দিন পার হয়ে গেল। এই 3টা দিন শাহরিয়ার নিজের পরিবারকে সময় দিয়ে খুবই ভালো লাগছে। আর শাহরিয়ারও আগের মতো আবার অফিসে যাওয়া শুরু করলো। আর এদিকে অফিসে তেমন একটা কাজ না থাকায় শাহরিয়ার আজকে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসার পরে হাসান তখন শাহরিয়ারকে বলতে লাগলো, দোস্ত আমরা যাই, তুই রাজনীতি শুরু কর, কারণ তোকে দিয়েই রাজনীতি হবে। তুই বাস্তবতা খুবই ভালো করে বুঝতে পারিস। দূরে সব কি বলছিস? আমাকে দ্বারা কখনোই রাজনীতি হবে না। আমি রাজনীতির কোনো কিছুই বুঝি না, রাজনীতি তো করবো দূরের কথা। দেখ দোস্ত, আমরা সঠিক কথাই বলছি। এই ভার্সিটিতে বিপি নির্বাচন হবে আর আমরা চাই যে তুই এই ভার্সিটিতেই তুই হবি, কারণ অন্য কেউ যদি দিতে হয় তাহলে এই ভার্সিটির সকল কিছু তার নিয়ন্ত্রণে চলে যাবে। আমরা শান্তিতে ভার্সিটিতে আসতে পারবো না। তোর বিপরীতে থাকবে 3বারের বিজয়ী সাদ্দাম। সাদ্দামকে টাকা দিতে পারলেই তোর আর কোনো চিন্তা নেই। তুই এই ভার্সিটি বিপি হবি, আর একটা বার যদি বিপি হতে পারিস তাহলে আর তোর পেছন ফিরে তাকানো লাগবে না, শুধু উপরে উঠতে থাকবি, কারণ তোর মধ্যে প্রতিভা আছে। দোস্ত, আমরাও চাই যে তুই রাজনীতিটা খুব ভালো করে কর। আমরা তোর পাশে আছি, এই গোটা ভার্সিটির ছাত্রছাত্রীদের পাশে আছে। আমরা সবকিছু জোগাড় করব, তোর কোনো কিছু করা লাগবে না, কারণ তুই যদি ভিপি হোস তাহলে আমাদেরই লাভ হবে। আমরা ভার্সিটিতে একটু শান্তিতে থাকতে পারবো, কারণ এই ভার্সিটিতে যদি সাদ্দাম ভিপি হয় তাহলে এই ভার্সিটিতে মাদক দ্রব্য ব্যবসা শুরু করে দেবে, পুরো নেশার আড্ডাখানা হয়ে যাবে। তারপর শাহরিয়ারকে সবাই মিলে একই কথা বলতে লাগলো। শাহরিয়ার জুবাইরকে জিজ্ঞেস করলো
শাহরিয়ারকে। তারপর এভাবেই পার হয়ে গেল সারাদিন। ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতে করতে সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা শাহরিয়ার তার নিজের নমিনেশন জমা দিল স্যারের কাছে। আর সকলেই অনেক খুশি। মাত্র 2 দিন পরেই নির্বাচন ভার্সিটিতে। আর এই কারণে যত ধরনের প্রোগ্রাম আছে সকল কিছু কমপ্লিট করতে করতে পুরো জীবন শেষ হয়ে গেছে শাহরিয়ারের আজকে 2 দিন পরে নির্বাচন সুষ্ঠুভাবেই হলো। আর শাহরিয়ার এই খবরটা তার মাকে জানানোর জন্য তার মাকে কল দিল। আর তার মা কলটা রিসিভ করে ও পাশ থেকে কথা বলতে লাগলো। তবে তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে শাহরিয়ারের সঙ্গে কথা বলতে তার এক বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আর শাহরিয়ার খুবই ভালো করে বুঝতে পারছেন। আর যখন শাহরিয়ার নিজেকে ধরে রাখতে পারছিল না তখন তার মা বলতে লাগলো, দেখ, সত্যি কথা বলতে তুই আমাদের আসল সন্তান না। তোর মা বাবার ঠিকানা দিচ্ছি, তুই ওদের কাছে চলে যা। তোকে আমরা দত্তক কিনেছিলাম জোর করি। শাহরিয়ার এই কথাটা শুনে শাহরিয়ার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আর তখন শাহরিয়ারকে তার আসল মা বাবার ঠিকানা দেয়। আর শাহরিয়ার তাড়াতাড়ি করে নীলাকে নিয়ে চলে যায় সেই জায়গায়। আর যাওয়ার পরে সকল পরিচয় জানার পরে তার মা বাবা তাকে দেখে আর ধরে রাখতে পারলো না। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর এইভাবেই পার হয়ে যায় বেশ কয়েকদিন। বেশ ভালোই চলছিল মা বাবার সঙ্গে তার দিনগুলো। পাশে নীলা ছিল সব সময়। ঠিক 5 বছর পর এই 5 বছরে শাহরিয়ার কোথা থেকে কোথায় চলে গেছে সেটা কল্পনার বাইরে। শাহরিয়ার এখন মন্ত্রী। শাহরিয়ার আজকের সম্মেলনে মন্ত্রী হিসেবেই শপথ বাক্য পাঠ করবে। নীলা, তানজিম এবং তার মা বাবা সকলেই বসে আছে আসনে। শাহরিয়ার শপথ বাক্য পাঠ করে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখলো। আর সবার সাথে কথা বলে বের হতে যাবে তখনই হাসান বলতে লাগলো, এত কম সময়ে আমাদের বন্ধু রাজনীতি করে এত বড় হয়ে গেল। সত্যি আমার মনে হচ্ছে এই 5 বছরের সময়টা খুব তাড়াতাড়ি চলে গেছে। তোকে এখানে দেখতে পেয়ে সত্যি আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। আমরা হ্যাপি। আমরা পেরেছি তোকে এই পর্যন্ত আনতে। আমাদের বিশ্বাস ছিল একদিন এই পর্যায়ে আসতে পারবি। হাসানের কথায় শাহরিয়ার আর কিছুটা হেসে সবার সঙ্গে মিটিং এবং কথা বলতে বলতে সময়টা অতিবাহিত হলো। আর এদিকে রাত 12টার দিকে শাহরিয়ার বাসায় ফেরার পর দেখতে পারলো তার মা বাবা অনেক আগেই ঘুমিয়ে গেছেন। আর তানজিম এখনো জেগে আছে। আর তখন শাহরিয়ার কিছুটা রেগে গিয়ে নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, এখন পর্যন্ত তানজিম জেগে আছে কেন? আমি না তোমাকে মেসেজে বললাম তানজিমকে ঘুম পাড়িয়ে দাও, তুমি এখন এটা করলে না কেন? তোমার কি মনে হয় তোমার মেয়ে আমার কথা একটু শোনে? আমার কথা একটু শোনে না। তুমি তোমার মেয়েকে ঘুম পাড়াও, টেবিলে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি এসে দুজনে খেয়ে নাও। শাহরিয়ার আর কোনো কথা বলল না, কারণ শাহরিয়ার খুব ভালো করেই জানে তানজিম তাকে ছাড়া কখনোই খাবে না। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলো। আর খাওয়া দাওয়া করার পরেই তানজিমকে বুকে ঘুম পাড়িয়ে দিল। আর তখনই নীলা কানের কাছে এসে বলতে লাগলো, আমার তো আরেকটা তানজিম কেনার শখ হয়েছে, তা আপনি কি রাজি আছেন? আরেকটা তানজিম কিনে দিতে পারবেন? আমি তো এটাই চাই, আর আমি এটার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু আপনারই তো আসার কোনো নামগন্ধ নেই। শাহরিয়ার আর কোনো কথা না বলে নীলাকে কোলে তুলে নিয়ে সোফায় চলে গেল। তারপর কি হলো সেটা না হয় অজানাই থাকুক। আর এইভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।